নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। তো চলে এসেছি আমরা আজকে আমাদের পরবর্তী ক্লাস নাম্বার 2 নিয়ে। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ক্লাস নাম্বার 1 আমাদের হয়েছে এবং ক্লাস নাম্বার 2 আজকে আমাদের চলছে। তো সকলে কিন্তু দেখবে, অবশ্যই সিরিজটা ফলো করবে। সামনে যারা WB বা কেপি কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ, অবশ্যই এই সিরিজটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো, তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। আশা করি তোমরা সবাই করেই রেখেছো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে, এখানে অনেকেই যুক্ত হয়নি, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ এই সমস্ত চ্যানেলে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো না সবার আগে তোমরা এখানেই পেয়ে যাবে। এবং গতকাল তোমাদের বলা হয়েছিল যে গুরুত্বপূর্ণ আমাদের একটা ক্লাস ছিল, যেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান, এবং আরেকটি ক্লাস ইতিহাসের দিল্লি সুলতানি। এই দুটো ক্লাস অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আজকেই দিয়ে দিয়েছি। তোমরা এখনই কিন্তু গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? চলো, আজকের ক্লাস শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়েছিল? নিম্নের মধ্যে কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল? যেটা আমরা প্রায় সকলেই জানি, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 সালে হয়েছিল, এটা কিন্তু বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এখানে ইব্রাহিম লোদিকে কিন্তু বাবর পরাজিত করেছিল, এবং বাবর কিন্তু এই পানিপথের প্রথম যুদ্ধ 1526-এ কিন্তু যে আগ্নেয়াস্ত্র বা কামানের ব্যবহার তিনি কিন্তু করেছিলেন। এবার আমরা দেখব যে গুরুত্বপূর্ণ আরও ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেমন রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। আমরা জানি তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল, একটি হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ 1191-তে, এবং আরেকটি যুদ্ধ হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা হয়েছিল 1192-তে। তরাইনের প্রথম যুদ্ধ 1191, যেটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সাথে, মোহাম্মদ ঘুরির সাথে, এবং এখানে কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত হয়। কিন্তু 1192 সালে পরবর্তীতে তিনি কিন্তু জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে। তো তারপর কিন্তু তিনি এখানে কিন্তু তুর্কি শাসনের পথকে প্রশস্ত তিনি করেছিলেন। পরবর্তী যে যুদ্ধ রয়েছে সেটা রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ 1526, যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করছে, এবং বাবর এখানে কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন। এখানে কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হচ্ছে তার পরবর্তী সময় থেকে। পরবর্তী যে যুদ্ধ রয়েছে, যেটা তালিকোটার যুদ্ধ 1565 থেকে এটা হয়েছিল, এবং এখানে কিন্তু দাক্ষিণাত্যের যে সুলতান সম্মিলিত বাহিনীর কাছে বিজয়নগর সাম্রাজ্যের পতন কিন্তু ঘটেছিল। পরবর্তী যুদ্ধ রয়েছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল 1757 সালের 23শে জুন। এই পলাশির প্রান্তরে কিন্তু পলাশির যুদ্ধটি সংগঠিত হয়েছিল। এই সময় ব্রিটিশ গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিলেন, যা ভারতের ব্রিটিশ রাজনৈতিক শাসনের সূচনা করেছিল। পরবর্তী যে যুদ্ধ রয়েছে, যেটা রয়েছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। সমস্ত গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলি রয়েছে সেগুলো এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ব্রিটিশরা মীর কাসিম, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল বাহিনীর সম্মিলিত বাহিনীর কাছে পরাজিত করেছিল তারা, এবং যার ফলে বাংলা, বিহার এবং উড়িষ্যার ওপর ব্রিটিশদের সম্পূর্ণ কর্তৃত্ব স্থাপিত হয়েছিল। তো অবশ্যই দেখে রাখবে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন? সকারি যে উপাধিটি লাভ করেছিলেন সেটা কি? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি কিন্তু সকারি উপাধি লাভ করেছিলেন শকদেরকে পরাজিত করে। আর স্কন্দগুপ্ত যাকে দেখছো, স্কন্দগুপ্ত কিন্তু ভারতের রক্ষাকারী রাজা, কারণ হুন আক্রমণ যখন ঘটেছিল ভারতে, এই হুন আক্রমণকে প্রতিহত করেছিল স্কন্দগুপ্ত, এই জন্য তাকে ভারতের রক্ষাকারী রাজা বলা হচ্ছে। এবার আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ যারা রয়েছেন এবং তাদের উপাধি। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, তিনি শাক্যমুনি নামে পরিচিত এবং তথাগত নামেও তিনি পরিচিত। এছাড়া রয়েছে সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের সম্রাট, যিনি ভারতের নেপোলিয়ান নামে পরিচিত এবং কবিরাজ নামেও খ্যাত লাভ করেছেন। পরবর্তী রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি সকারি নামে পরিচিত। এছাড়া রয়েছে কুতুবউদ্দিন আইবক, তিনি কিন্তু লাকবক্স বলা হয়ে থাকে দানশীলতার কারণে। এছাড়া গান্ধীজি রয়েছেন, যাকে আমরা মহাত্মা নামে চিনি, জাতির জনক বলা হয়ে থাকে মহাত্মা গান্ধীকে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট রয়েছে সুভাষচন্দ্র বসু, যার ডাকনাম রয়েছে বা তার উপাধি রয়েছে নেতাজি। এছাড়া বা গঙ্গাধর তিলক, যাকে কিন্তু লোকমান্য নামে আমরা সকলে চিনে থাকি। পরের প্রশ্ন রয়েছে, ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? ভারতের 87তম নতুন গ্র্যান্ড মাস্টার হয়েছেন, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই হরিশ কৃষ্ণ এয়ার। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি ভারতের 87তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। পরের প্রশ্ন আছে,
বাংলা উপন্যাস কালবেলা এর রচয়িতা কে রয়েছেন? বাংলা উপন্যাস যেগুলি রয়েছে সেগুলো তোমাদের দেখে রাখতে হবে, এগুলো আমাদের রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো বাংলা উপন্যাস রয়েছে কালবেলা, এর রচয়িতা রয়েছে সমরেশ মজুমদার। অপশান নাম্বার এ। এরপর আমরা দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ আমাদের যে উপন্যাসগুলি রয়েছে। ফার্স্টেই রয়েছে পথের পাঁচালী, যার রচয়িতা রয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। গোরা যেটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে এটি। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। চাঁদের পাহাড় রয়েছে কার? এটিও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া রয়েছে পুতুল নাচের ইতিকথা, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে, এটাও অনেকবার পরীক্ষায় চলে এসেছে। এছাড়া আরেকটি রয়েছে, এটাও অনেক চলে এসেছে আমাদের এক্সামে, গণদেবতা, যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রতিটা কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোই তোমাদের এখানে রাখা হয়েছে। নেক্সট আছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশান নাম্বার ডি রাজা রামমোহন রয়। কত সালে? অবশ্যই সালটা ইম্পর্টেন্ট, 1815-তে তিনি এটি প্রতিষ্ঠা করেছেন। এবার আমরা দেখব আরও কিছু গুরুত্বপূর্ণ সোসাইটি যেগুলি রয়েছে, যেমন এশিয়াটিক সোসাইটি, এটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। সাল কত? 1784। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রয় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। সাল কত? 1815-তে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয়। সালটি কত দেখে রাখবে? 1830-এ। তত্ত্ববোধিনী সভা, এইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে করেছিলেন তিনি? 1839-এ। আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, এটি কত সালে করেছিলেন? 1875-এ। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু বোম্বেতে হয়েছিল, মহারাষ্ট্রে। পরবর্তী রয়েছে রামকৃষ্ণ মিশন, যেটা কিন্তু স্বামী বিবেকানন্দ এটি প্রতিষ্ঠা করেছেন, স্বামী বিবেকানন্দ, এবং এটি কিন্তু সম্ভবত তোমাদের 1897-তে প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিটা কিন্তু সাল এবং গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই নামগুলো দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, সম্প্রতি 2025-এর 12তম পুরুষ হকি এশিয়া কাপে ভারতে কোন শহরে এটি অনুষ্ঠিত হতে চলেছে? তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে আমাদের সাম্প্রতিককালে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটি 2025 সালের 12তম যে পুরুষ এশিয়া কাপ, এটা হকিতে কথা বলা হচ্ছে। এখানে ভারতের কোন শহরে এটি অনুষ্ঠিত হতে চলেছে? বিহারের রাজগিরে এটি অনুষ্ঠিত হতে চলেছে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে ট্রেন টু পাকিস্তান এই বইয়ের লেখক কে রয়েছেন? ট্রেন টু পাকিস্তান বইয়ের লেখক রয়েছেন খুশবন্ত সিং। অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। এবার আমরা দেখব কিছু আরও গুরুত্বপূর্ণ বুক এবং তার লেখক, যেমন আত্মজীবনী বলতে পারো এটা, যেমন প্লেইং ইট মাই ওয়ে, এটি কার? সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর কিন্তু সবথেকে কম বয়সী ক্রিকেটারদের মধ্যে এমন ব্যক্তি যিনি 2014 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা কার? এটা কিন্তু সৌরভ গাঙ্গুলি, আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা সৌরভ গাঙ্গুলির এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এর দ্য রেস অফ মাই লাইফ, এটা কার? অবশ্যই মিলখা সিংয়ের রয়েছে দ্য রেস অফ মাই লাইফ, ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে এস এগেইনস্ট অডস, এটি কিন্তু সানিয়া মির্জার রয়েছে আত্মজীবনী। এছাড়া আনব্রেকেবল, এটি রয়েছে মেরি কমের। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, কমপ্লিট স্ট্যাটিক জিকে আপকামিং সমস্ত এক্সামের জন্য। সামনেই আমাদের 20 দিন পর এক্সাম রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং অত্যন্ত আমাদের অনেক দিন পর আসছে যে এক্সামটি, সেটা ডব্লিউবিপি কনস্টেবল। এটি কিন্তু একটি মাত্র এক্সামই ওপর নির্ভর করছে তোমার সিলেকশন। সত্যিই যদি তোমরা কিন্তু এই ডব্লিউবিপি বা কেপি কনস্টেবল ক্র্যাক করতে চাও তাহলে কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে অবশ্যই পড়তে হবে, এবং তারপরে কিন্তু আমাদের এক্সাম রয়েছে পরপর লাইনে রয়েছে। দেখো তোমরা 30 তারিখে আমাদের ডব্লিউবি রয়েছে, ঠিক তার 2 সপ্তাহ পর কিন্তু রয়েছে 21 তারিখে আমাদের কেপি কনস্টেবল, তারপর রয়েছে আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, যেটা জানুয়ারি মাসে নির্ধারিত রয়েছে। অবশ্যই কিন্তু তোমাদের সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুযোগ কিন্তু হাতে সময় রয়েছে, যেটা অবশ্যই স্ট্যাটিক জিকে তোমরা সকলে কিন্তু পড়ে নেবে। এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য, তোমাদের আগে থেকে বলে দিচ্ছি। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, স্ট্যাটিক জিকে নিতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে কি রয়েছে স্ট্যাটিক জিকেতে সম্পূর্ণটা তোমরা একটু দেখে নেবে ভিডিওটা পজ করে, ঠিক আছে? এখানে টোটাল 120টার ওপর টপিক রয়েছে স্ট্যাটিক জিকে। কোন কোন টপিক রয়েছে এটা তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও, এবং যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই ডেমো পিডিএফ তোমরা ওই নাম্বারে যোগাযোগ করলে তোমরা একটি ডেমো পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে?
তো এই পিডিএফটার কত প্রাইস রয়েছে সেটা কিন্তু তোমাদের 249 টাকা এর প্রাইস কিন্তু দেয়া ছিল, কিন্তু তোমাদের জন্য সকলের কথা মাথায় রেখে 171 টাকা এই পিডিএফের প্রাইস রয়েছে, এই নোটের প্রাইস রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই দেরি না করে নিয়ে নাও। আর 20 দিন পর তোমাদের ডব্লিউপি এক্সাম রয়েছে, বেশি সময় কিন্তু হাতে নেই। 126টি কিন্তু আমাদের এখানে পেজ সংখ্যা রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, যেগুলি কালারফুল ফরম্যাটে কিন্তু দেওয়া রয়েছে, A4 সাইজ ফরম্যাট। তোমরা এটা প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। সমস্ত গুরুত্বপূর্ণ যে এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে আসবে, সেই সমস্ত কিছু এখানে ইনক্লুড করা রয়েছে। ডেমো হিসাবে তোমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার এখানে দেখতেই পাচ্ছ তোমরা। শুধু এখানে এমন কোনো চ্যাপ্টার নেই যে আমাদের রাজ্যের এক্সামে আসবে, এগুলো কিন্তু আমাদের কেন্দ্র সরকারি এক্সামে, এসএসসি বা রেলওয়ে এক্সামে ভরে ভরে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন লোকনৃত্য, লোকনৃত্যের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিগণ, অবশ্যই ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্ন কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এর সাথে সংবিধানের গুরুত্বপূর্ণ উৎস, বিভিন্ন পার্ট, আর্টিকেল, গুরুত্বপূর্ণ ধারাগুলি এবং সেগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, এখান থেকে তোমরা যদি পড়ে যাও, আমি বিশ্বাস করো, যদি তোমাদের বিশ্বাস করে থাকো আমাকে, তাহলে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এখানে গ্রুপ সি গ্রুপ ডি যারা এক্সাম দেবে এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। যদি স্ট্যাটিক জিকে থেকে যা প্রশ্ন আসবে এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। আর ডব্লিউবিপি, কেপি কনস্টেবল যারা যারা এক্সাম দিতে যাচ্ছ, এই পিডিএফটা তোমরা শুধু একটু পড়ে যাও। আশা করছি স্ট্যাটিক জিকে থেকে যাই প্রশ্ন আসুক না কেন, একটা প্রশ্ন কিন্তু বাদ যাবে না, ঠিক আছে? তো এই পিডিএফটা সেইভাবেই রেডি করা রয়েছে এবং এটি আগামী দিনে যারা রেলওয়ে এক্সাম দেবে বা এসএসসির কোনো এক্সাম দেবে, জিডি, এমডিএস, সিএইচএসএল, যে কোনো এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। আমাদের কাছে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবরেরটা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি এরা নিয়ে নেবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রতি মাসে 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে, আর প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর কেন এত কোশ্চেন রয়েছে? কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমাদের রাজ্য কেন্দ্র সমস্ত কিছু কভার হয়ে যাবে, প্রিলিমিনারি এবং মেন্স লেভেল সমস্ত কিছু কভার আপ হয়ে যাবে। তাই জন্য দ্বিতীয় আর কোনো সোর্সের তোমাদের প্রয়োজন নেই এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। যে কোনো মাসের পিডিএফের জন্য 20 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে 2025-এর ক্ষেত্রে। আর 2024-এর যদি নিতে চাও, তাহলে যেখানে 1200 কোশ্চেন পাবে এবং পাবে একটি 50টা পেজের জিস্ট, এই টোটালটা 80 টাকার মধ্যে পেয়ে যাবে 2024-এরটি। কমপ্লিট যদি ইতিহাস নিতে চাও, তাহলে এর বাইরে কোনো গুরুত্বপূর্ণ নোট এর বাইরে কিন্তু নেই, কারণ এখানে এমন সমস্ত কিছু গুরুত্বপূর্ণ দেয়া রয়েছে যা যা এক্সামে তোমাদের চলে এসেছে এবং আসতে চলেছে আগামী দিনে। সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তোমাদের কিন্তু একদম সুন্দরভাবে সাজানোর দেওয়া রয়েছে, একদম পরপর সিকোয়েন্স অনুসারে। প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত টোটাল কমপ্লিট কিন্তু এখানে করা রয়েছে এবং শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন পাবে। সেগুলো যদি করে যাও, আশা করি ডব্লিউপি, কেপি বা এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য তোমরা কিন্তু উপকৃত হবে। ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তোমাদের একটা প্রশ্ন আটকাবে না। টোটাল পিডিএফ কিন্তু যে প্রাইস রয়েছে 130 রুপিস। এতবার বলা সত্ত্বেও বারবার অনেকে মেসেজ করছে ম্যাথের জন্য ভালো বই, তোমাদের জন্য আগেও বলেছি সুবীর দাসের বইটি ভালো, তোমরা নিঃসন্দেহে নিয়ে নাও। পুরনো এডিশন তোমরা যদি পাও সেটাও নিয়ে নিতে পারো, নতুন এডিশন পেলে আরও ভালো, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে নতুন বই অর্ডার করতে পারবে অনলাইনে। এছাড়া রিজনিংয়ের জন্য আর এস আগরওয়ালের বইটি তোমরা রেলওয়ে যারা পরীক্ষার্থী রয়েছে অবশ্যই তোমাদের সকলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং রাজ্য সরকারি এক্সামের জন্য তো অবশ্যই। এছাড়া পিএসসি ক্লার্কশিপের যারা মেন্স এক্সাম দেবে তাদের জন্য অবশ্যই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তপতী পাবলিকেশন বা লীলা রয়ের কিন্তু এই দুটি বই কিন্তু এখনও পর্যন্ত বেস্ট বই রয়েছে, এবং আগামী দিনে যারা কেপি বা ডব্লিউপি এসআই এক্সামের মেন্স দেবে তারা কিন্তু এই বই দুটি নিতে পারো। তো অন্যান্য যে পিডিএফগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, সাবজেক্ট ওয়াইজ রয়েছে এবং শিফট ওয়াইজ রয়েছে। এছাড়া আরপিএফ এসআই রয়েছে সাবজেক্ট ওয়াইজ, বায়োলজি কোশ্চেন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া রয়েছে এসএসসি জিডি 2024-এর শিফট ওয়াইজ কোশ্চেন পেপার, জিকে কোশ্চেন। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে, ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখে নিই। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে রয়েছেন? প্রথম মহিলা ভারতীয় সভাপতি যদি বলা হয়, এখানে তাই বলা হয়েছে, তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। যদি ভারতীয় কথাটা না বলা থাকতো তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যেত অ্যানি বেসান্ত। ঠিক আছে, এই দুটো একটু খেয়াল রাখবে পরীক্ষার সময়, তাহলেই হবে। তো আমরা এখানে দেখে নেব ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885-তে। প্রতিষ্ঠা করছেন কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। এবং এর প্রথম যে অধিবেশন, ফার্স্ট সেশন হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 1885-তে। অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং প্রথম মহিলা সভাপতি কে ছিলেন বা প্রথম মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন এগুলোও দেখে রাখো। প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত
1917 কলকাতা অধিবেশনে, এবং প্রথম মহিলা যিনি ভারতীয় সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, তিনি কিন্তু 1925 কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছেন। এখান থেকে আরও প্রশ্ন আসে নেতাজি এবং গান্ধীজি সম্পর্কে। নেতাজি কিন্তু 1938 এবং 1939 অধিবেশনে সভাপতিত্ব করেছেন, এবং গান্ধীজি কিন্তু শুধুমাত্র একটাতেই করেছে, যেটা হচ্ছে 1924 বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছেন। ঠিক আছে, তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে রাখবে। নেক্সট আছে, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়ে থাকে? নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে লিগনাইট। লিগনাইট একটি বাদামি কয়লা, এবং এখানে অ্যান্থ্রাসাইট যেটি রয়েছে এটা হচ্ছে সবথেকে উচ্চতম কয়লা বা উন্নত মানের কিন্তু কয়লা, যেখানে প্রায় 90%-এর ওপর কিন্তু কয়লার কার্বনের পরিমাণ থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে লেখাই রয়েছে অ্যান্থ্রাসাইট, যেখানে কিন্তু 80% থেকে 95%-এর কাছাকাছি রয়েছে কার্বনের পরিমাণ। এটা সবথেকে উন্নত মানের সর্বোচ্চ মানের কয়লা। বিটুমিনাস যেটি রয়েছে, যেটা কিন্তু ভারতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, এটা কিন্তু 60% থেকে 80%-এর কাছাকাছি কার্বনের পরিমাণ রয়েছে। এছাড়া রয়েছে লিগনাইট, যেখানে 40 থেকে 55%-এর কাছাকাছি রয়েছে কার্বনের পরিমাণ। এটাকে কিন্তু বাদামি কয়লার রূপে বলা হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া পিট যেটি রয়েছে, এটা সবথেকে নিম্নমানের কয়লা, যেখানে 40%-এরও কম কিন্তু কার্বনের পরিমাণ থাকে। পরের প্রশ্ন রয়েছে সানি ডেজ, এই যে এটা কোন ক্রিকেটারের আত্মজীবনী? তো সানি ডেজ এটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? অবশ্যই সুনীল গাভাস্কারের আত্মজীবনী রয়েছে সানি ডেজ। আর এর আগে আমরা দেখে নিয়েছি বিভিন্ন ক্রিকেটারের আত্মজীবনী, একটু দেখে নেবে এগুলো। পরের প্রশ্ন আছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? তো অবশ্যই প্রশ্নটা আসবে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। অপশান নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার। আর এখানে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে আগামী 4 দিনের মধ্যে। ঠিক আছে, আর এখান থেকে তোমাদের 2 নম্বর একদম পাক্কা কমন থাকবে ডব্লিউবিতে, কেপি কনস্টেবলে, এবং সামনে যে সমস্ত এক্সামগুলি দিতে যাবে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে বর্তমানে ভারত আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? তো আমাদের সৌরজগতের সবথেকে শীতলতম যে গ্রহ রয়েছে সেটা কিন্তু নেপচুন রয়েছে, সবথেকে শীতল, এবং এখানে বুধ রয়েছে কিন্তু সৌরজগতের সবথেকে ছোট গ্রহ, এবং সূর্যের সবথেকে কাছে অবস্থান করছে কিন্তু বুধ, এবং বুধ কিন্তু 88 দিনে তার পরিক্রমণ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারে, সবথেকে একদম ফাস্টেস্ট। ঠিক আছে, সবথেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ যদি বলা হয় তাহলে বৃহস্পতি হয়ে যাবে, এবং প্লুটো, যেটা কিন্তু এখন গ্রহ নয়, এটা 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল এটাকে কিন্তু ইউনিয়ন, যেটা কিন্তু আমাদের প্লুটোকে বামন গ্রহ অর্থাৎ ডার্ক প্ল্যানেটের ক্যাটাগরিতে ফেলে রেখেছে। ঠিক আছে, এটা কিন্তু বর্তমানে কোনো গ্রহ নয়, এটি একটি বামন গ্রহ। টোটাল আমাদের গ্রহের সংখ্যা রয়েছে কতগুলি? 8টি রয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো হচ্ছে আমাদের ইনার প্ল্যানেট বা পার্থিব গ্রহ। ঠিক আছে, এগুলো গ্যাসীয় নয়। এছাড়া এর পরবর্তী যেগুলো রয়েছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টি রয়েছে আমাদের গ্যাসীয় প্ল্যানেট। ঠিক আছে, আর সৌরজগতের সবথেকে বেশি কোন গ্রহের স্যাটেলাইটের সংখ্যা বেশি রয়েছে? যেটা কিন্তু শনির রয়েছে। এবার কতগুলো স্যাটেলাইট রয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর শনির সবথেকে বড় স্যাটেলাইট যেটা হচ্ছে টাইটান, বৃহস্পতির সবথেকে বড় যে স্যাটেলাইট রয়েছে যেটা হচ্ছে কোনটা? গ্যানিমিড এবং ইউরোপা। পরের প্রশ্ন আছে, কেরালার যে উপকূল ভাগ এটি কী নামে পরিচিত? অবশ্যই কেরালার যে উপকূল ভাগ রয়েছে সেটা কিন্তু কী নামে পরিচিত? একটু ম্যাপটা দেখে নাও। তো ক্যামেরাম্যান তোরা জুম কিয়া যায়। তো চলে এসছে আমাদের কোন উপকূল বলা হয়েছে? কেরালা উপকূল। কেরালার যে উপকূল রেখা যেটা আমরা দেখতে পাচ্ছি মালাবার কোস্ট, মালাবার যে কোস্টাল এরিয়া যেটা কিন্তু কেরালায় অবস্থান করছে, ঠিক তার উপরে আমরা দেখতে পাচ্ছি কোনটা? অবশ্যই উপরের দিকে যদি আমরা চলে আসি গুজরাট, গুজরাট থেকে আমরা যদি শুরু করি, যেখানে কিন্তু কচ্ছ উপকূল আমরা দেখতে পাচ্ছি, আর গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য কিন্তু সবথেকে এখনও পর্যন্ত বেশি, আর এখানে কিন্তু অবস্থান করছে কাথিয়াবার উপকূলটাও। ঠিক আছে, আচ্ছা, এর সাথে দেখবে ঠিক তার নিচের দিকে আছে কি কঙ্কন উপকূল, যেটা কিন্তু অবশ্যই এখানে আমাদের অবস্থান করছে। এটা মহারাষ্ট্র এবং গোয়া। ঠিক আছে, এই 2 জায়গায় অবস্থান করছে কঙ্কন উপকূল রেখাটা। এছাড়া তার নিচে রয়েছে আমাদের, তো এখানে রয়েছে কন্নড় যে কোস্ট লাইন, যেটা কিন্তু অবস্থান করছে এই কর্ণাটক সীমান্তে। ঠিক আছে, এছাড়া তার নিচের দিকে আমরা মালাবার উপকূল তো দেখেই নিয়েছি, যেটা আমাদের এখানে কেরালায় অবস্থান করছে, কেরালার মালাবার উপকূলও রয়েছে। তো এর পরবর্তী আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনটা রয়েছে? করমণ্ডল উপকূল, যেটা কিন্তু এই অংশটায় অবস্থান করছে। এই অংশটা কোনটা? অবশ্যই এটা তামিলনাড়ুর যে অংশটা সেটা কিন্তু করমণ্ডল উপকূল রয়েছে। ঠিক তার উপরের ভাগে যে অংশটা রয়েছে এটা কিন্তু আমাদের রয়েছে নর্দার্ন সরকার যে উপকূল, অর্থাৎ উত্তর সরকার যে উপকূল রেখাটা, যেটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ এলাকাটায় অবস্থান করছে, এবং উড়িষ্যার কিছু অংশটাও অবস্থান করছে। ঠিক আছে, আর উৎকল যে কোস্টটা রয়েছে উৎকল উপকূল রেখা, যেটা কিন্তু একদম ডাইরেক্ট আমাদের উড়িষ্যায় অবস্থান করছে।
এবং এর পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলটাও কভার করে নিচ্ছে। ঠিক আছে, তো এই টোটাল যে আমাদের উপকূল যেগুলো ভাগগুলো রয়েছে একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন 100% কনফার্ম একটা অবশ্যই থাকে। পরের আমাদের যে প্রশ্ন রয়েছে এবার একটু দেখে নেব। তো আমাদের কেরালার যে উপকূল ভাগ সেটা কিন্তু অবশ্যই এটা আমাদের মালাবার আমাদের রাইট অ্যান্সার হবে। পরেরটা রয়েছে অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে কোনটিকে এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ বর্ণনা করা হয়। তো আমরা জানি আমাদের যে অলিম্পিক রয়েছে এই অলিম্পিকে টোটাল 5টি রিং রয়েছে। এই 5টি রিং পাঁচটা কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। তো আমরা দেখে নেব যে আমাদের যে এশিয়া রয়েছে, এশিয়াকে কিন্তু যে রংটা বা যে কালারের রিংটা প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে আমাদের হলুদ কালার। হলুদ কালারের রিংটা এশিয়াকে দেখায়, ডিনোট করে। তো অন্যান্য যে রিংগুলি রয়েছে সেগুলো কী কী রয়েছে, ফার্স্টেই রয়েছে নীল। নীল রিংয়ের যে রয়েছে সেটা কিন্তু আমাদের ইউরোপ মহাদেশকে দেখিয়ে থাকে। হলুদ রংটি এশিয়াকে, কালোটি আফ্রিকাকে, সবুজটি রয়েছে ওশিয়ানিয়া এবং এটা কিন্তু অস্ট্রেলিয়া বলা হয়ে থাকে, অনেক সময় অপশানে যেমন থাকবে, এবং লাল যেটি রয়েছে সেটা কিন্তু আমেরিকা। তো এই টোটাল মহাদেশ পাঁচটি মহাদেশকে পাঁচটি রিং কিন্তু বিভিন্ন কালারের ডিনোট করে থাকে, আর এখান থেকে প্রশ্ন তোমাদের আসে। তো এখানকার থেকে তো এটা গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমাদের অলিম্পিক গেমস 2024 সালে তো অনুষ্ঠিত হয়েছে, কোথায় হয়েছে তোমরা বলবে, যেটা কিন্তু 2024 ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে সামার অলিম্পিক গেমস। প্রতি 4 বছর অন্তর এটি কিন্তু খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট আবার 2024 পর সামার অলিম্পিক আমাদের হবে কবে, 2028 হবে। সেটা কোথায় হতে চলেছে সেটা তোমরা কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবে। পরের প্রশ্ন আছে, কি আছে, কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? কোন সময়ের মধ্যে প্রবেশ করে? যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশ্যই কিন্তু আমরা যে কোস্ট লাইনগুলি দেখলাম ঠিক সেই জায়গা দিয়েই কিন্তু প্রবেশটা করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করছে ঠিক এই অংশ থেকে। আর এখানে কিন্তু আমাদের কোন টাইমের মধ্যে, অবশ্যই 1 থেকে 10ই জুনের মধ্যে কিন্তু আমাদের কিন্তু এই সময়ের মধ্যে আমাদের মৌসুমী বায়ু কিন্তু ঢুকে যাচ্ছে। আর এটা কিন্তু তোমাদের দক্ষিণ পশ্চিম বলা হয়েছে, সুতরাং এই অংশ দিয়ে কিন্তু তোমাদের ঢুকছে। পরের প্রশ্ন আছে, লু নামক যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় এটা কোন সমভূমিতে? তো আমরা সকলেই জানি লু যেটা কিন্তু গ্রীষ্মকালে কোন জায়গায় প্রবাহিত হয়, বিশেষ করে কিন্তু আমাদের রাজস্থানে, ঠিক আছে, পাঞ্জাবের দিকে, হরিয়ানার দিকে কিন্তু আমরা দেখতে পাই। সুতরাং আমাদের নর্দার্ন ইন্ডিয়া যেটি রয়েছে, উত্তর ভারত আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা অত্যন্ত উষ্ণ শুষ্ক বায়ু, যেটাকে বলা হচ্ছে লু, আর ওখানকার স্থানীয় বায়ু এটি। পরের প্রশ্ন আছে কি, আচ্ছা এখানে দেখবে লু যেটা কিন্তু উত্তর ভারত এবং পাকিস্তানেও কিন্তু এটি দেখা যায়, লুর যেটি চলে। এছাড়া রয়েছে চিনুক যেটা উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে দেখতে পাওয়া যায়। ফোয়েন যেটি রয়েছে এটা ইউরোপের আল্পস পর্বত অঞ্চলে দেখা যায়। এছাড়া সিরক্কো যেটি রয়েছে সাহারা মরুভূমি এবং দক্ষিণ ইউরোপে দেখতে পাওয়া যায়। মিস্ট্রাল এটি দেখতে পাওয়া যায় ফ্রান্সের রোন উপত্যকা অঞ্চলে। বোরো এটি অ্যাড্রিয়াটিক উপকূলে দেখতে পাওয়া যায় এবং হারমাট্টান এটি কিন্তু পশ্চিম আফ্রিকার গিনি উপকূলে দেখতে পাওয়া যায়। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে লু রয়েছে, চিনুক রয়েছে, এছাড়া রয়েছে হারমাট্টান, ঠিক আছে, আর একটা দেখে রাখবে সিরক্কো। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষায় চলে আসে। নেক্সট, সম্প্রতি 2025 সালে 12তম পুরুষ হকি এশিয়া কাপ ভারতের কোন শহরে এটি অনুষ্ঠিত হতে চলেছে? তো আমরা এটা দেখেই নিয়েছি, এটা বিহারের রাজগীরে কিন্তু হতে চলেছে। পরের প্রশ্ন এটি আছে, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজ যে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা এটা কিন্তু কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত হয়েছিল? 73 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতি রাজ সিস্টেম 1992 সালে এটি ইন্ট্রোডিউস করা হয়েছিল। প্রথম করা হয়েছিল রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তো এরপরে কিন্তু তোমাদের যে 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু কার সাথে সম্পর্কিত? পৌরসভা। এটা কিন্তু 1992 সালেরই 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পৌরসভা কিন্তু তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন আছে, উইংস অফ ফায়ার এই যে আত্মজীবনী রয়েছে এটি কার? এটা আমরা প্রায় সকলেই জানি, ডক্টর এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান অফ আওয়ার ইন্ডিয়া। তো অবশ্যই তিনি কিন্তু উইংস অফ ফায়ার যে আত্মজীবনী তার কিন্তু এটি রয়েছে। ভারতবর্ষের কে জরুরি অবস্থা বলবৎ করে থাকেন? তো আমরা জানি টোটাল কিন্তু 3 ধরনের জরুরি অবস্থা হয়ে থাকে। কোন কোন জরুরি অবস্থা? ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেল। এরপর রয়েছে আমাদের কি, যেটা রাষ্ট্রপতি শাসন বা আমাদের রাষ্ট্রপতি শাসনই বলতে পারো তোমরা, 356 নম্বর আর্টিকেল। আরেকটি রয়েছে আমাদের অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটা 360 নম্বর যে আর্টিকেলটি রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা, এখনও পর্যন্ত ভারতে লাগু করা হয়নি।
356 যেটা কিন্তু রাষ্ট্রপতি শাসন এখনও পর্যন্ত বহুবার জারি করা হয়েছে, একদম রিসেন্ট করা হয়েছে। কোন রাজ্যে করা হয়েছে? একটা নর্থ ইস্টের একটা রাজ্য রয়েছে যেখানে সম্প্রতি কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, আর এই প্রশ্নটা তোমাদের আসতেও চলেছে এক্সামে। অবশ্যই সকলে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? এম দিয়ে কিন্তু তার নামটি রয়েছে। 352 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু এখনও পর্যন্ত অনেকবারই অর্থাৎ 3বার কিন্তু এখনও পর্যন্ত হয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। এবার এই যে এমার্জেন্সিগুলো জারি করে থাকে কে? আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি, কিন্তু সুপ্রিম কমান্ডার যিনি রয়েছেন তিনি কিন্তু ভারতের জরুরি অবস্থাগুলি জারি করে থাকেন। আর 352 নম্বর আর্টিকেল কিন্তু এখনও পর্যন্ত 3বার হয়েছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। ভারতের সংবিধানের কোনটি মৌলিক অধিকার নয়? টোটাল আমাদের ভারতের টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে, তাই তো? তো এই 6টি মৌলিক অধিকার রয়েছে, যার মধ্যে একটি কিন্তু এখানে নয়। তো আমরা সকলেই জানি যে সম্পত্তির যে অধিকারটি রয়েছে সেটা কিন্তু ভারতের এখন কিন্তু মৌলিক অধিকার নয়, এটি এখন ভারতের লিগ্যাল রাইট, যেটা বর্তমানে 300 এতে কিন্তু রাখা রয়েছে। আর এটা 1976 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটি কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো একটু দেখে রাখবে 1978 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা বাদ দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু সমতার অধিকার, যেটা কিন্তু আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, 14 থেকে 18 নম্বর আর্টিকেলে রয়েছে। স্বাধীনতার অধিকার, যেটা কিন্তু 19 থেকে আমাদের 22 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে যাচ্ছে। এবং জীবন যে অধিকারটা রয়েছে এটা কিন্তু এর মধ্যেই পড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কী আছে? ক্যারাকাস এটি কোন দেশের রাজধানী রয়েছে? রাজধানী থেকে তোমাদের ডব্লিউবিতে একটা কোশ্চেন থাকে এবং রাজ্যের এক্সামও থাকে। তো ক্যারাকাস এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভেনেজুয়েলার যে ক্যাপিটাল সিটি সেটা হচ্ছে ক্যারাকাস। ইকুয়েডরে যেটা কিন্তু কুইটো রয়েছে, ফিলিপিন্সের ম্যানিলা রয়েছে, পেরুর রাজধানী লিমা শহর রয়েছে। পরের প্রশ্ন আছে, ফ্রেঞ্চ ওপেন 2025 পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়নশিপের নাম কি? অর্থাৎ পুরুষ সিঙ্গেলসে ফ্রেঞ্চ ওপেন 2025-এ জয়লাভ করে নিয়েছেন কে? সঠিক অ্যান্সার কার্লোস আলকারাজ, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন আছে, রাজ্যের আইনসভার উপরের যে কক্ষ বা উচ্চ কক্ষর নাম কি? রাজ্যের আইনসভার কথা বলা হয়েছে, রাজ্যের কিন্তু আইনসভা সমস্ত রাজ্যে কিন্তু নেই। ভারতে এমন 6টি রাজ্য রয়েছে যাদের কিন্তু নিজস্ব আইনসভা রয়েছে 2টি। কী কী? একটি উপরের যে কক্ষ যার নাম বিধান পরিষদ, অপশান নাম্বার ডি, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং নিম্নকক্ষ বিধানসভা, যেটা সমস্ত রাজ্যেই রয়েছে, কিন্তু বিধান পরিষদ সব রাজ্যে নেই। শুধুমাত্র 6টি এমন রাজ্য রয়েছে যেখানে কিন্তু বিধান পরিষদে রয়েছে। কোন কোন রাজ্য রয়েছে? বিহারের রয়েছে, উত্তরপ্রদেশের রয়েছে, এছাড়া রয়েছে কার? কর্ণাটকের রয়েছে, অন্ধ্রপ্রদেশের রয়েছে, তেলেঙ্গানার রয়েছে এবং রয়েছে হচ্ছে তোমাদের মহারাষ্ট্রের। টোটাল এই 6টি রাজ্য রয়েছে যাদের কিন্তু নিজেদের এই বিধান পরিষদ রয়েছে। পরের প্রশ্ন আছে, রাজ্যসভার সাংবিধানিক প্রধান হয়েছেন কে? তো রাজ্যসভার ক্ষেত্রে সাংবিধানিক প্রধান কে রয়েছেন? অবশ্যই আমরা জানি যে ভারতের উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। তো অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইবোসোম, যেটা কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে সহায়তা করে। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নেব যে কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এর প্রধান কাজ হচ্ছে কোয়ারাস ধারণ করা। লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। সেন্ট্রিওল এটি কিন্তু কোষ বিভাজন করতে সাহায্য করে, এটা আমরা প্রায় সকলেই জানি। আচ্ছা, বিভিন্ন যে উপক্ষারগুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে। আর আমাদের স্ট্যাটিস্টিকের যে পিডিএফ রয়েছে না, সেখানে কমপ্লিট তোমাদের সব কিছু দেওয়া রয়েছে। তোমরা বিশ্বাস করবে না, এক কাজ করবে, তোমরা ওই যে নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে নাম্বারটি, ওই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি তোমাদের কয়েকটা পেজ ডেমো পিডিএফ তোমাদের কিন্তু দিয়ে দেবো, তাহলে তোমরা কমপ্লিট একদম যে কী বলে ওটা তোমাদের ইন্ডেক্স, ওই ইন্ডেক্সটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। যে সমস্ত টপিক ওখানে রয়েছে সেগুলো একটু দেখে নেবে। যদি তোমাদের মনে হয় প্রয়োজন আছে তাহলে নেবে, আর যদি মনে হয় না অন্যান্য কোনো আমাদের বই রয়েছে সেই বইতে রয়েছে, তাহলে তোমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন এখানে দেখতে পাচ্ছ কিছু উপক্ষার রয়েছে, বিভিন্ন রেডিয়েশন অঙ্গ, গমন অঙ্গ, শ্বাস অঙ্গ, এগুলো কিন্তু তোমাদের বায়োলজির বিভিন্ন জিনিস, বিভিন্ন এসআই ইউনিট যেগুলো ভৌত বিজ্ঞানের যে টপিকগুলো রয়েছে, এগুলো সবই আমরা স্ট্যাটিক জিকের মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে কুইনাইন নামক যে উপক্ষারটি রয়েছে এটি কোন উদ্ভিদে পাওয়া যায়? তো কুইনাইন, যেটা কিন্তু সিঙ্কোনা গাছের ছাল থেকে আমরা পাই কুইনাইন, যেখানে কিন্তু ম্যালেরিয়া রোগের উপশমে সাহায্য করা হয়, ঠিক আছে? আর এই যে ম্যালেরিয়া রোগ, যেটা কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে কিন্তু এটি হয়ে থাকে। এছাড়া সর্পগন্ধার মূল থেকে কিন্তু রেসারপিন পাওয়া যায়। তাছাড়া রয়েছে পেনিসিলিয়াম, যেটা কিন্তু কে আবিষ্কার করেছিলেন তোমরা সকলে বলবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি,
আইরিস যেটা মানুষ শরীরে কোন অংশে এটি পাওয়া যায়? আইরিস অবশ্যই আমাদের চোখেই পাওয়া যাবে আইরিস। আর একটা প্রশ্ন এখান থেকে হয়ে থাকে যে আমাদের চোখে কোন ধরনের নার্ভ থেকে থাকে? আমাদের চোখে কিন্তু থাকে অপটিক নার্ভ, অপটিক স্নায়ু কিন্তু আমাদের চোখে থাকে, এবং আমাদের কানে যে স্নায়ুটি থাকে সেটা হচ্ছে অডিটরি। ঠিক আছে, এছাড়া চোখের অন্যান্য যে অংশগুলি রয়েছে সেগুলো থাকতে পারে তোমাদের অপশানে, যেমন কর্নিয়া রয়েছে, তাছাড়া রয়েছে আমাদের আইরিস, রেটিনা, এগুলো সবই কিন্তু আমাদের চোখেরই বিভিন্ন অংশ। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ লক্ষণটি দেখা যায়? তো ভিটামিনের অভাবজনিত লক্ষণ, তাদের উৎস, তাদের যে অভাবজনিত যে রোগ লক্ষণগুলো দেখা যায় সব কিছু আমাদের পিডিএফে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ভিটামিনের অভাবজনিত রোগ যেটা রয়েছে রিকেট, এটি কিন্তু ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, আর এর অভাবেই কিন্তু রিকেট রোগ হয়ে থাকে, এবং আরেকটি হয়ে থাকে যেটা হচ্ছে অস্টিওম্যালেশিয়া। এই দুটি রোগ কিন্তু ভিটামিন ডি এর অভাবে অর্থাৎ ক্যালসিফেরলের অভাবে কিন্তু হয়ে থাকে। ভিটামিন বি, এটা কিন্তু ভিটামিন বি এর বিভিন্ন রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স, তার কারণে বিভিন্ন রোগ হতে পারে। এছাড়া ভিটামিন এ রয়েছে যেটা হচ্ছে রেটিনল, এর অভাবে রাতকানা, চোখে ছানি পড়া, জেরফথ্যালমিয়া, এই সমস্ত রোগ লক্ষণ দেখা যায়। এছাড়া ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড, আর সমস্ত ধরনের টক ফলে কিন্তু আমরা এই ভিটামিন সি পেয়ে থাকি। আর ভিটামিন সি কিন্তু খাবার রান্না করলে নষ্ট হয়ে যায়, এটাও কিন্তু পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, তো দেখে রাখবে। পরের প্রশ্ন কী আছে দেখি। বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো বায়ুমণ্ডলে সবথেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রায় 72%-এর কাছাকাছি নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে উপস্থিত রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে অক্সিজেন। তো আমরা একটু দেখে নেবো এর যে পার্সেন্টেজগুলো, এগুলো পরীক্ষায় থাকতে পারে। যেমন নাইট্রোজেন কিন্তু প্রায় 78% রয়েছে, 78.08%। অক্সিজেন রয়েছে তারপর 21%। আর্গন, যেটা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, এটি কিন্তু 0.93%। কার্বন ডাইঅক্সাইড যেটা রয়েছে আমাদের বাতাসে 0.04%। তো অবশ্যই এই চারটে অন্তত তোমরা মাথায় রাখবে, এই চারটেই তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসে একদম পার্সেন্টেজ সহকারে। আর তোমরা আমাদের যে কোশ্চেনগুলো দেখেছো, কোশ্চেনগুলো দেখলে তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা ইজি, বা এই কোশ্চেনটা দেখলে মনে হতে পারে এটা খুব কঠিন। আমরা তোমাদের জন্য এমনভাবে প্রিপারেশনটা করানো হচ্ছে যার কারণে তোমরা সামনে যে এক্সামই দাও, সেটা ডব্লিউবি, কেপি কনস্টেবল বা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এই রাজ্যের এই সমস্ত এক্সামের জন্য কিন্তু এই লেভেলের প্রশ্ন তোমাদের পড়তে হবে, আর এই লেভেলেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। যদি তোমাদের একদম ইজি চলে আসে এর মধ্যে থেকে আসবে, আর যদি খুব বেশিও কঠিন করার চেষ্টা করে এর বাইরে আসবে না। আর এইভাবে তোমাদের কোথাও কোনো পেইড চ্যানেলেও কিন্তু পড়ানো হয় না আমার মনে হয়। তো অবশ্যই তোমরা যেটা ফ্রিতে পাচ্ছ একদম বেস্ট পাচ্ছ, যেখান থেকে পড়ছো সেটা থেকে পড়ো, তার সাথে সাথে এটা হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সট্রা। ঠিক আছে, এটা একটু করে নেওয়ার চেষ্টা করবে। তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, যে কোনো মাস্টারের থেকে পড়তে পারো, তার সাথে সাথে আমার এই ক্লাস কটা শুধু একটু দেখে যাও, ব্যাস তোমাদের দেখবে সিলেকশন অনেক এগিয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন রয়েছে, যেটা মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে, যেটা কিন্তু গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং পরবর্তীতে আরব সাগরে পড়েছে, এবং তারা কিন্তু তাদের মোহনায় কোনো রকম বদ্বীপ তৈরি করে না। সব কিছুই বলে দিলাম। তাহলে এই যে অপশানগুলো রয়েছে, গোদাবরী, মাহি, নর্মদা, কাবেরী, কোনটা অ্যান্সার হবে? একদম ইজি কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। তো অবশ্যই সকলের উত্তর কমেন্ট সেকশানে দেখতে পাই। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবে, আর কিছু চাই না। আর অবশ্যই তোমাদের সকলকে বলবো, যেহেতু আমি এটা নিজে কষ্ট করে রেডি করেছি, তার জন্য তোমাদের সকলকে অবশ্যই বলবো, এটা আমিই বলবো, আমি ছাড়া তো আর কেউ বলতে আসবে না। তার জন্যই যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে একদম কমপ্লিট সলিউশন। তোমরা সামনে রাজ্য সরকারের এক্সাম দাও, কেন্দ্র সরকারের এক্সাম দাও, যে কোনো এক্সাম দাও, যেখানে স্ট্যাটিক জিকে তোমাদের পরীক্ষায় আসে সেখানে কিন্তু এই পিডিএফটা তোমাদের কাজ করবে। আমি সমস্ত টপিক এখানে দেওয়া রয়েছে, কোনো কিছু এখানে বাদ দেওয়া নেই। তাহলে কেন এখান থেকে আসবে না? পরীক্ষায় আসে কোন জায়গা থেকে? যা যা আসে সবই তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমাদেরকে ডেমো পিডিএফ দেওয়া হচ্ছে, সমস্ত ইন্ডেক্স কোন কোন চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে সেগুলো দিয়ে দেবো। তোমাদের যদি এই চ্যাপ্টারগুলো দেখে মনে হয় না এটা আমার জন্য ইম্পর্টেন্ট নয়, বা আমার এক্সামে এই ধরনের প্রশ্ন আগের বছরের প্রশ্ন দেখে মিলিয়ে নেবে যে আসেনি, তাহলে আমি এটা নেবো না। আর যদি মনে হয় হ্যাঁ এখান থেকে প্রশ্ন আমাদের এসেছে, এই টপিকগুলো গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, বা এগুলো আমার কোনো বইতে নেই, তাহলে অবশ্যই আমি কিন্তু এই পিডিএফটা নেব। কেন নেব? কারণ ডব্লিউবিপি দেবো, সামনে কলকাতা পুলিশের এক্সাম দেবো, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি আছে, পিএসসির মিসলিনিয়াস ক্লার্কশিপের নতুন নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে, ডব্লিউবিসিএসের নোটিফিকেশান আসতে চলেছে। এছাড়া আমাদের কেন্দ্র সরকারের এমটিএস, জিডি কনস্টেবল প্রতি বছর এক্সাম হয়, এনটিপিসি, গ্রুপ ডি প্রতি বছর এক্সাম হবে। তো কেন আমি এটা নেব না?
প্রতিটা এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। তার জন্য তোমাদের সকলকে বলবো 171 টাকা প্রাইস রয়েছে স্ট্যাটিক জিকে, এর থেকে বেস্ট সলিউশন এখনও পর্যন্ত নেই। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আমরা আসছি। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। যে দুটো লিঙ্ক তোমাদের শেয়ার করা হচ্ছে, একটা হচ্ছে তোমাদের ইতিহাসের যেটা দিল্লি সুলতানি রয়েছে এবং 5 ইয়ার প্ল্যান, এই দুটো অবশ্যই দেখে নেবে এবং এই সমস্ত পিডিএফ যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করবে। ধন্যবাদ।